শেষ রাতে ঝড় হয়। প্রখর ঝড়ে গাছপালা ভেঙে চুরে শহরতলিতে হাইওয়ের রাস্তা পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমেষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদয়মান হয় সোনালী রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারা চলমান, তবু শেষ রাতে ঝড়ের পূর্ব আভাস দিয়ে যাচ্ছে হু হু করে। এলোপাতাড়ি বাইরে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু সেই তীব্র ঝড়ো হওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে জাংকুকের ব্ল্যাক মার্সিডিজ। চারদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন, মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে জাংকুক। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পূর্ণ করে আজই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলো ভাবে কপালে পড়ে আছে। ড্রাইভিং করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পিছনে ঠেলে দিচ্ছে জাংকুক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখ ভঙ্গিমা খুব একটা ঠাট্টা করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই, দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ দু হাত চলছে নির্বিঘ্নে। জাংকুক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িকে বাতাসের বিপক্ষে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে ভাইব্রেট ফোনটা স্পষ্ট বেজে উঠলো। জাংকুক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে সুগা হন্তদন্ত হয়ে বলে উঠলো, ভাই খবর শুনেছিস? কি খবর? সেহনকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিল, কিন্তু সেহন কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি ক্যাম্পাস সায়েন্স ল্যাব টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ড গুলোও না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কোথাও না। কি? ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখে এখন হয়তো পিস পিস করে ওর লিভার কিডনি গুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। জাংকুক এমন ভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন একটা সামান্য মুরগি কাটার কথা বলছে। কি আশ্চর্য! কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কারণ আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। কি কি বললি তুই? এটা মোটেও হেলা ফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়াং, বুদ্ধিতে কুলে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো বা সূর্যে যেত, নিজের ভুলটা অন্তত বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে দুকড়ে দুকড়ে মারা গিয়েছে, আর আজ সেহন। যে যার কর্ম ভোগ করলে আমার তো কিছুই করার নেই। ওদের একমাত্র দোষ কি? ওরা তোর দিকে হাত বাড়িয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। এত অপারেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর ওই অতিরিক্ত আসক্তি তের উপর চড়া হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরে ফেলবি তুই। কখনো এমন পরিস্থিতি হলে নিজেকেই নিজে আঘাত করবো আমি, তাও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট এন্ড মাই এভরিথিং। বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। জ্ঞান দেওয়া শেষ হলে বল, কল কেটে দেই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। সুগা কল রেখে দিলে জাংকুক আবারও মন দেয় ড্রাইভিং এ। সেদিনের পাহাড়ের ঘটনা আজ প্রায় এক সপ্তাহ হতে চলেছে, অথচ গত এক সপ্তাহে একবারও তের সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়নি ওর। কারণ গত এক সপ্তাহ ধরে শহরের বাইরে ছিল জাংকুক, আর আজ যখন সান ফ্রান্সিসকোতে ফিরেছে তেকে কল দিলে বরাবরই বন্ধ দেখাচ্ছে। এতক্ষণ তো জাংকুক ভেবেছিল ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে, কিন্তু সুগার সাথে কথা বলার পর থেকেই তেকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট তের তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শুনতে পেত, রাতে অন্তত নিশ্চিন্তায় ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষালো জাংকুক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো তের নাম্বারে, কিন্তু না, তে কল তুলছে না। গত কয়েকবারের মতো এবারও ফোন বন্ধ বলছে। এহেন কাণ্ডে জাংকুক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করে চড়া হয়ে উঠলো তের উপর। তোকে একবার চোখের সামনে পেয়ে নেই, তারপর বোঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিলেও কোনোভাবেই তেকে আর কলে পেল না। বিরক্তিতে ফোসফাস করতে করতে শেষমেশ জাংকুক কল লাগালো জেহবের নাম্বারে। দুবার রিং হওয়ার পরেই কল তুললো জেহব। তবে ও পাশে থেকে কিছু বলার আগেই জাংকুক তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ে মারলো ওকে, তের কোনো খবর জানো জেহব? ও পাশ থেকে বোধহয় জেহবের শুকনো ঢোক গেলার আওয়াজ ভেসে এলো। অকথায় আমতা আমতা করতে লাগলো জেহব। জেহবকে আমতা আমতা করতে দেখে জাংকুক হুঙ্কার দিয়ে বলে উঠলো, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্ট ভাবে বলো। হোয়ার ইজ তে? ভাই, আপনি কি ফিরেছেন? হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? তাহলে বোধহয় আমাদের একবার তেদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল। তের মা মানে মিসেস আইয়ু ম্যাম বোধহয় তেকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। জেহবের কথায় জাংকুকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিং চেপে ধরলো। হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? ইয়ে মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। জাংকুক আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করলো না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটা 100-র উপরে গতি হাওয়া তুলে বেগে ছুট লাগালো অন্যদিকে।
বাইরে জড়ো হওয়া ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। প্রচন্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পর্দাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীন শব্দ সইতে না পারে এতে এগিয়ে গিয়ে রুমগুলোর সবগুলোতেই জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়ার সাথে সাথে বাধাপ্রাপ্ত হলো হাওয়াগুলো। ও সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট বেড সাইড টেবিলটা, তার উপর পেঁয়াজি কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সেই বিকালে এসে দিয়ে গিয়েছে সুজি। বলেছে কিছুক্ষণ পর রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ ব্রাইডের পরিবাররা আসবে ওকে দেখতে। ব্রাইডরা দোতলায় থাকে, তাই মনে হয় সন্ধ্যা হওয়ার পরেও দেরি করছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ তে এখনো জাঙ্কুকের দেওয়া পাজামা সেট পরে বসে বসে ঠোঁট উল্টিয়ে কাঁদছে। কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতে ছিল না তের। অথচ যার জন্য এত হৃদয় হাহাকার, গত এক সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একবার কি বাসা নিচে আসা যেত না? অভিমান হলো তের, বেজায় অভিমান। অভিমানের জ্বরে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। জাঙ্কুকের উপর অভিমানের ঘট পরিপূর্ণ হৃদয়। না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে ব্রাইডের সাথে সাথে আমাকেও থাপিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। একবার আজকের দিনটা কোনো রকম বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় ব্রাইডকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপরে মাকেও। তের ভাবনা শুধু ছিল বাইরের দিকে সুজি ডেকে উঠলো। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে বলল, কি রে তে, রেডি হয়েছিস? দরজা খোল, তোকে যেতে হবে তো। আচ্ছা, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপা তো একজনকে ভালোবাসে, ও নিশ্চিত বুঝবে। তে, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় সুজির খাদে নামানো কণ্ঠ কানে এলো তের। তে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করে থেকে এরকম অগাছলা রূপে দেখে সুজির চোখ কপালে উঠে গেছে। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে তের কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে উঠে বলতে লাগলো, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? আমি এসব দেখা দেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু একটা কর। সুজি তের চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না। এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে তে। মা নিজেই ওনাদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? যদি বলি আমি কাউকে ভালোবাসি? কি বললি? কে সে শুনি? অষ্টাদশী অপারুক্তে নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস পেল না। সব তছনছ হয়ে যাবে সেই কথা ভেবে। মিথ্যা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকতি মিনতি দেখে কেমন যেন মন গলে গেল সুজি। কিন্তু মায়ের সম্মানটা তো একটা ব্যাপার আছে, তার উপর মা অসুস্থ। কিছু করতে গেলে মায়ের যদি আবার কোনো ক্ষতি হয়ে যায় সেই ভয় ততস্থ সুজি। তাই নিজের কঠোর শুলটাকে একটু নরম করে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলে বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখতে এসেছে, এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলে দেখবি সব সমস্যা সমাধান। পরে না হয় ব্রাইডকে একান্ত বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল। মাসি তখন থেকে অতিথির সামনে বসে আছে। আবার কথায় বেশ আশ্বস্ত হলো তে। বুকের ভিতরে অনেকটা হালকা লাগছে এখন। ঠিকই তো, আজকে রাতটা মানে চলে গেলে ব্রাইডকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে ব্রাইড সবকিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে তের কান্নাকাটির একটু ফাটি পড়লো। সুজি শাড়িটা হাতে নিয়ে এসে বলল, আয় পরিয়ে দেই আমি। সুজি ডেকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এভাবে কলিং বেল চাপছে। সুজি ধারে কাছে নেই বলে মিসেস আয়ু এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, সাথে ব্রাইডও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্ট কোটে তাকে বেশ সুদর্শন লাগছে। ব্রাইড ছোটবেলা থেকেই আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকার নাগরিক। সবারই এখানকার বড় সড় ব্যবসা কিংবা চাকরি আছে। সেই হিসেবে পাত্রী দেখতে আসায় কোনরূপ ত্রুটি রাখেনি, তারা ভরপুর এনেছে। তার উপরে এসেছে অনেকজন। পুরো বাসায় ঘর দিয়ে মানুষের গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, মিসেস জিয়ন্তের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জিয়ন জাঙ্কুক। মিসেস আইও দরজা খুলে চোখের সামনে জেহবকে দেখতে পায়। জেহবকে দেখে তিনি ভেবেছিল হয়তো কোনরূপ অফিসিয়াল কাজে তার আগমন, কিন্তু তারপরে জেহবের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হয়নি মিসেস আইও। তিনি জাঙ্কুককে দেখা মাত্রই তাচ্ছিল হেসে বলল, মিস্টার জিয়ন জাঙ্কুক এখানে? অহংকার ভাঙলো তবে? আগমনের কারণটা জানতে পারি? মিসেস আইয়ের কথায় জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক। ওর পেছনে পেছনে জেহবও প্রবেশ করলো। ভেতরে সবাই জাঙ্কুককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনেই একটা প্রশ্ন, এ আবার কে? আদৌ
বাঙালি নাকি বিদেশি? চেহারা তো দেখে মনে হচ্ছে দুটাই মিক্স। জাঙ্কুক হনহনিয়ে এগিয়ে গিয়ে মিসেস আইয়ুর ব্যক্তিগত ডিভানের উপর পা তুলে বসে পড়লো সবার সামনে। জাঙ্কুকের বেয়াদবি দেখে মিসেস আইয়ু এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড় করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, এটা আমার বসার জায়গা, গেট আপ। আমার কোম্পানির টাকায় কেনা ইনভেস্ট ফ্রেম জেকে গ্রুপ, আম রাইট? কোম্পানির ধারের কাছেও তো আসো না, আমার নিজের কোম্পানি দাবি করছো? আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই তাও জেকে গ্রুপ আমারই থাকবে। মিসেস আইয়ু নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বলল, কি চাইছো তুমি জাঙ্কুক? কেন আমার বাসায় অহেতু হেসে ঝামেলা পাকাচ্ছ? ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য! বলছি কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। জাঙ্কুকের কথায় মিসেস আইয়ু ওর দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম তাকানো দেখে জাঙ্কুক আরেকটা রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, কেন, আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইটেড দিয়ে কি করব? আফটার অল ইউ আর ফ্যামিলি, রাইট মামুনি? যে ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছেন, যে উনি এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চিত কোনো ঘাবলা আছে। তাছাড়াও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইল তিনি। তখনই সবার কৌতূহল আর অযাচিত প্রশ্ন সবকিছু জলাঞ্জলি দিয়ে ডেকে নিয়ে সুজি প্রবেশ করলো বসার ঘরে। এর পরনে পেঁয়াজি রঙের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু তের এই সৌন্দর্যে জাঙ্কুকের রক্ত গরম হয়ে উঠেছে এই মুহূর্তে। শরীরের শিরা উপশিরায় সেই টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোন রকম ধামা চাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। সুজি এগিয়ে এসে থেকে ব্রাইডের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুয়ে রাখার জন্য জাঙ্কুককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে জাঙ্কুককে দেখে তের মুখে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজানে নিচে খামচে দোল নিজের শাড়ি। জাঙ্কুক এই মুহূর্তে দু আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে তের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডের শার্ট, শার্ট গড়িয়ে শক্ত হয়ে থাকা হাতে জিম করা পুরুষালী পেশিবাহুল স্পষ্ট দৃশ্যমান। জাঙ্কুককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে জাঙ্কুকের আগুন চোখে চোখ রেখে তীর করে কাঁপছে তে। ওকে এভাবে কাঁপতে দেখে ব্রাইনের মা তের পাশে এসে বলে তেকে আশ্বস্ত করে বলল, কাঁপছো কেন মা? আমরাই তো একসময় এরাই তো তোমার আসল পরিবার হবে, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনো রূপ খেয়াল নেই তের। ও তো এখনো জাঙ্কুকের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক কি থেকে কি করবে সেটা তে নিজেও জানে না। জাঙ্কুক প্রথমে তের থেকে চোখ সরিয়ে চারদিকে একবার চোখ বোলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে তের হাতটা শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুকের হঠাৎ এরকম বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারোর মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? জাঙ্কুক যখন তেকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই তের অন্য হাত পেছন থেকে টেনে ধরে ব্রাইড। জাঙ্কুক তখন ব্রাইডের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছিল। হাউ ডেয়ার ইউ, শি ইজ নট ইউর প্রপার্টি। ইয়েস শি ইট। কথাটা অর্ধেক বলে জাঙ্কুক ব্রাইডকে মারার জন্য উদ্যত হবেই তার আগে জিহব তের থেকে ব্রাইডের হাত ছাড়িয়ে দিয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো ব্রাইড, তে বিবাহিত, জাঙ্কুক ভাই তের হাজবেন্ড। জিহবের শেষ কথাটা রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বললো জিহব মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? মিসেস আইয়ু আর সুজি তো বাকরুদ্ধ পুরোপুরি। জাঙ্কুক শেষ হবে দু পয়সার তোয়াক্কা না করে জিহবকে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো as soon as possible, আর যেন এদেরকে চোখের সামনে না দেখি আমি। জিহব হ্যাঁ সূচক মাথা নাড়ালে জাঙ্কুক থেকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। কে জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে থেকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করলে চপাট করে থাপ্পড় লাগিয়ে দিল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে পড়ে গেল তে। ঢিলে খপা করা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দু হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা করছে তে। জাঙ্কুকে দেখতে কি ভয়ঙ্করই না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে তবেই ছাড়বে জাঙ্কুক। জাঙ্কুক নিজের অন্য হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এসে থেকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। থেকে শক্ত হাতে টেনে তুলে জাঙ্কুক ওর অন্য গালে থাপ্পড় উদিত হলে তে দু চোখ খিচে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আবার বলেছিল দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না, তাছাড়া আপনিও তো আসেননি এই কদিন, কি করতাম আমি? জাঙ্কুক আর মারলো না তেকে। নিজের হাতটা নামিয়ে নিয়ে রেগে মেগে তের গলা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কিনা মারা গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? কি বলছেন এসব? ফোন তো আমার কাছেই নেই, মানিয়ে নিয়েছে
হয়েছে সেই কবে। জাঙ্কুক এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের গলা ছেড়ে দিল। ফর্সা গলায় আগুনের চাপ রঙিন হয়ে উঠেছে। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল। তারপর তের বাহু ধরে ওকে কাছে টেনে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজটাকে দু হাতে এক টানে ছিঁড়ে ফেলো জাঙ্কুক। ওকে রেখে হঠাৎ করে ওর জামা কাপড় টেনে ছিঁড়তে দেখে তে আতঙ্কিত হয়ে বলল, কি করছেন এটা? জাঙ্কুক তের চুলের গার্ডার, ঠোঁটে লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাতে একে একে লেপটে দিতে লাগলো। অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলিতে? আমার রাগ কমছে না কিছুতেই। আমি তোকে মারতেও পারছি না, কলিজাতে গিয়ে লাগছে। উল্টে আমি নিজেই ব্যথা পাচ্ছি। ইচ্ছা তো করছে নিজেই নিজেকে। জাঙ্কুক কথাটা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে জাঙ্কুকের মুখটা চেপে ধরলো তে। অতঃপর জাঙ্কুকের চোখের দিকে চেয়ে কাতে কাতে এদিক ওদিক না সুযোগ মাথা নাড়ালো। তে এরকম প্রতিক্রিয়ায় জাঙ্কুকের কি না কি হলো কে জানে। ও হুট করে তেকে দেওয়ালের সাথে চেপে ধরে ও লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল জাঙ্কুক। জাঙ্কুক জিদের বসতি হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল তের উপর। তবু চোখ মুখ খিচে পুরোটা সহ্য করে নিল তে। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধ হয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে মিসেস আইয়ু। প্রচন্ড মানসিক চাপ আর হঠাৎ রেখে যাওয়ার ফলস্বরূপ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এরকম জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে সুজি তড়িঘড়ি করে মাকে বসার রুমে নিয়ে এলো। তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। জিহব বাইরে দাঁড়িয়েছিল। এতক্ষণে সুজিকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে নিজেও সুজির পিছনে পিছনে চলে এলো। পিছনে আস্তে আস্তে জিহব বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। জিহবের কথায় সুজি ঝাঁকিয়ে উঠে বলল, খবরদার আর একটা কথাও যদি বলেছেন। আপনি সব জানতেন অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। আমি কি করলাম আজব? আপনি আমাকে বলেননি কেন যে তে এত বড় একটা অন্যায় কাজ করেছে? কি অন্যায় করেছে তে? সুজি এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে উঠে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। তে না হয় ছোট মানুষ, কিন্তু জাঙ্কুক ভাইয়া সে তো আর ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করে দিলেন? সুজি শোনো, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে। তাহলে চুনকালি কথাটা কোথা থেকে আসছে শুনি? আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জীবন জাঙ্কুকের সাথে সাথে। তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরনো সমাজ আমাদের পিছনে কথা বলবে, চিচি বলে আওড়াবে, সবাই কানাঘুষা করবে যে মিসেস আইয়ু টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গড়িয়ে দিয়েছে, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপে আমাদের তিন মা মেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ সমাজে এক ঘোড়াতে কোনো স্থান নেই। সুজির এক নাগাতে বলা হাজারো যুক্তির পথে জিহবার কোনো যুক্তি খুঁজে পেল না সুজিকে খাটানোর জন্য। তাই ও সহসায় সেখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর সুজি গটগটিয়ে এগিয়ে গেল তের রুমের দিকে। দুপাশে দুটো ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে মিসেস আইয়ু আর জিয়ন জাঙ্কুক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরোদস্ত নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে সুজি জিহব আটে। জামা কাপড় পাল্টে ওনাদের গলার চিহ্নগুলো খুব সাবধানে ঢেকে তবে বের হয়েছে তে। না হয় খানিকক্ষণ আগে জাঙ্কুকের জিদের টোপে করায় দাগগুলো সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে অনাশায়। ওই মুহূর্তেতে সবার আড়ালে মাথা নুয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ও নিজেই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর সভা বসেছে। পরিবেশটা আরো গুমট করে দিয়ে মিসেস আইয়ু বলে উঠলো, চারদিকে থমথমে পরিবেশ। আমার মেয়েকে বলির পাঠা কেন বানালে জাঙ্কুক? ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিংক শি ইজ মাই হার্টবিট। মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? শুধু বিয়ে নয়, আরো অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটু লজ্জা করেনি। কেন বা লজ্জা করবে বলুন? বউ হয়তো আমার। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? জাঙ্কুকের কথায় সুজি আর মিসেস আইয়ু অগ্নিদৃষ্টিতে তাকালো তের প্রাণে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। এবার মিসেস আইয়ু তের থেকে চোখ ঘুরিয়ে বলল, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেয়াদব তৈরি হয়েছো। আর তুমি যেটা বিয়ে ভালোবাসা বলছো না, সেটা আসলে ভালোবাসাই নয়, জাস্ট ইউর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাড়ুর বয়সী মেয়েকে কে ভালোবাসে? আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি তেকে ভালোবাসি? আমি তের প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেসড। আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না, সেটা একান্তই আপনার ব্যাপার। বাট আমার বউকে আমার চাই, ব্যাস। কথাটা শেষ করে তগাত করে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। অতঃপর তের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গেছে, তার মানে শি বিলং টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে আমি তেকে কষ্ট দিতে চাই না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনাতে আনলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এন্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করলো জাঙ্কুক। তের বিয়ে হয়ে গেছে। মিসেস আইয়ু চাইলেও মেয়েকে নিজের বিরুদ্ধে আটকে রাখতে পারবে না, আর কোথাও বিয়েও দিতে পারবে না। জাঙ্কুক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতে
দেখতেই আক্রোশমাত খেপে উঠলো তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চড় মারতে লাগলো মেয়ের গালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ্পড়ে তের মাথা চক্কর দিয়ে উঠছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবু মিসেস আইও থামছে না। তেকে দুগালে মারতে মারতে কঠোর সুরে বলে উঠলো, একটা নোংরা তীর জন্ম দিয়েছে আমি, বেহায়া, নির্লজ্জ, নষ্ট। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তো? মায়ের কথায় তে যেন আকাশ থেকে পড়লো। কি বলছে মা এসব? তার আর জাঙ্কুকের সম্পর্কটা তো এতটাও গভীর হয়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি, কথাটা ভেবেই ডুকরে কেঁদে উঠলো তে। ওদিকে তের কান্নার আওয়াজ কানে পড়তেই দরজার কাছে থেকে পুনরায় তড়িৎ গতিতে ফিরে এলো জাঙ্কুক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে জাঙ্কুকের পায়ের সামনে বসে পড়লো তে। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজের উপস্থাপনা করব না, কোনোদিনও না। তাও ফিরে যান দয়া করে। জাঙ্কুক তের মুখোমুখি বসে সকলের সামনে তে ঠোঁটে আর কপালে আলতো করে চুমু খেলো। তারপর ওর গালে হাত বুলাতে বুলাতে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। জাঙ্কুকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠলো তে। জাঙ্কুক নিজের অন্য হাতটা তের আরেক গালে ছুঁয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস করতে, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে দেব। প্লিজ বল। একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। তের কথায় জাঙ্কুকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠলো। ও তের দিকে তাচ্ছিল্য হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না জানো, বিকজ আই হেট ওর। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হন হন করে বেরিয়ে হয়ে গেল জাঙ্কুক। তে এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। জাঙ্কুকের শরীরের মাতাল করা স্যানেলিউটের পারফিউমের গন্ধটা এখনো চারদিকে মোমো করছে। এই তো একটু আগেও 2 হাত দিয়ে তেকে ছুঁয়েছে সে, আর এখন কোথাও নেই, সবকিছু কেমন শূন্য। গলার ভিতরে গলা পাকিয়ে আছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগায় বারবার ফুলে উঠছে তেল। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল জাঙ্কুক, কি বোঝালো এই কঠিন কথাগুলো দ্বারা। রাতের শেষ ভাগ চলমান, চারদিকে ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিট ভবনটা বেশিরভাগে অ্যাপার্টমেন্টে আলো নিভানো। ভবনের পিছনের আস্তরের মানুষ যাতায়াতে সরু রাস্তায়, গাড়ি তো দূরেই থাক, একটা সাইকেল চালানোর টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করেই থাকবে, এখন তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ পরে মানুষ তো দূরেই থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়েছে ক্লান্তে। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু মৃদুল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশ মাত্র আগ্রহ নেই তের মাঝে। আর না, আজ ক্লান্ত পরিশ্রমী নিভু নিভু চোখ দুটো তলিয়ে যাচ্ছে ঘুমের দেশে। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরে আলো ফুটতে চলেছে, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে তে। আজকাল এটা ওর প্রয়োজনীয় রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও গত কয়েকদিন যাবত নামমাত্রা খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করেই বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউ ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালোভাবে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলেও মুখ ফিরিয়ে চলে যায়, কেমন যেন সবার মাঝে উপস্থিতি হয়েও তে নেই। মাত্র কয়েকদিনের ব্যবধান, হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষয় আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তরালের মনের খবরটা বুঝতো। কিন্তু সে যে জাঙ্কুক রেগে মেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চললো আর আসেনি সে। এদিকে মা আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না তে, কারণ ও জানে ঘরের চৌকাট মারালে সবাই ভাববে তে জাঙ্কুকের সাথে গিয়েছে। তারপর শুরু হবে আবার অশান্তি। তে আর অশান্তি চায় না, ওর এইটুকু জীবনে কম তো আর ঠগর গেল না। গত 1 সপ্তাহে অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কটায় কালি জমেছে, লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে এসেছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে তেকে নিশ্চিত অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকতে হবে। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝে এমনই হয়, তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর ওই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল জাঙ্কুক ভেবে পায় না তে। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকি চুকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে, কিন্তু না, তের জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। তে কষ্ট পায়, ওর হৃদয়টা ব্যথায় টনটন হয়ে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে ওর চোখের পাতা। তে জাঙ্কুকের উপর একরাশ অভিমান করেছে। তে নিজেকে নিজে কঠোর সত্যি বলে উঠলো, আর কখনো আপনার জন্য অপেক্ষা করবো না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া
বলতে কিছু নেই আপনার। তাহলে কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে দেখতে ইচ্ছা করে না? যদি দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, মা বাবাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরে আপনার দহনে পড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তরালে দিয়ে যান। তের অযোচিত অভিমান মনের উত্তর দিয়ে যায় না কেউ, তাই পরক্ষণে আবার রেগে মেগে উঠে বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকেও আমিও আপনার কথা আর ভাববো না, একটু ভাববো না। ঠিকই তো, সে যদি তেকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল তাও যদি তেকে একবারও মনে না পড়ে, তাহলে তেও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হার প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণ ভাবে প্রেমে পড়েছে ওর উগ্র ব্যাপারা লোকটার, তাই তো ফেটে পড়া অভিমানে কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজে দেওয়া শর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় বারান্দায়। অতঃপরই সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক, কিছু দেখতে না পেয়ে তীব্র কান্নায় জোয়ারে যেখানে বসে পড়লো তে, পরের পর পর কেটে যায়। তে অপেক্ষা শেষ হয় না, তাকে একবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা ঝিমিয়ে পড়ে, তবু আশাহারা হয় না তে। ওর মনে হচ্ছে জাঙ্কুকের সেদিনের ঘটনার ঘটে যাওয়ার জন্য একটু রাগ আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিক চলে আসবে, কিন্তু আর কত? জাঙ্কুকের বিশেষ মতো জ্বালাময় প্রেমে যে তের শরীরে রঞ্চে রঞ্চে ছড়িয়ে পড়েছে। জীবনে প্রথমবার কারোর সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেকে খুন করছে নিজে, শুধুমাত্র জীবন জাঙ্কুকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝে তার প্রহর বিদ্যমান। এই আসছে তো এই চাই। দেখতে দেখতে চোখের পলকে কেটে 10 দিন পার হয়ে গেল, তবু দেখা মিলল না জাঙ্কুকের। এখন আর অভিমান হয় না তের, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যে কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। সুজি আর মিসেস আইয়ুব ভেবেই নিয়েছে, যেহেতু সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে আসবে তে। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না জাঙ্কুকের ওই অনুপস্থিতি ছিল তের হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অসন্তোষীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জিয়ন জাঙ্কুক আর সেহনের দুজনের ভালোবাসার পার্থক্য হাড়ে হাড়ে টের পেয়েছে সে। সেহন মাসের পর মাস অনুপস্থিত কিংবা দূরত্ব কোনো কিছুতেই পুরাতো না থেকে, অথচ জাঙ্কুকের এই 10 দিনের দূরত্বটা থেকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। জাঙ্কুকের হাঁচকি স্বর, জাঙ্কুকের রাগ, জাঙ্কুকের হাসি, জাঙ্কুকের ছোঁয়া, জাঙ্কুকের শরীরের মাতর করার সুবাস, সবকিছুই মিস করেতে। এখন আর ভাবতে ইচ্ছা করে না জাঙ্কুক কেন আসে না। এখন তো তের নিজেই সবকিছু ভেঙে চুরে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে গিয়ে পড়তে ইচ্ছা করে। হৃদয়টা যেন এক দহন সহ্য করতে পারছে না। জাঙ্কুকও ঠিক কত যন্ত্রণায় ছিল তে এরকম অনুপস্থিতিতে। ভেবেছে তে, মনে মনে ভেবেছে, আপনি তো এই দহন আর যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চিত খুব আনন্দ পাচ্ছেন আপনি, হাসি পাচ্ছে খুব নিশ্চিত। তার প্রতি অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরের খাওয়া নেওয়া ছেড়ে তে যখন শুয়ে শুয়ে জাঙ্কুকের কথা ভাবছিল, তখনই রুমে প্রবেশ করলো সুজি। আজকাল সুজি আর তের মাঝে খুব একটা ভাব নেই, যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কোনো এক অজানা অপরাধ বোধ ঘিরে ধরে দুজনকে। সুজি রুমে এসে দেখতে পায় তে বিছানায় উপর হয়ে মরার মতো পড়ে আছে। লাপা সিল্কে বাঁধন হারা চুলগুলো পুরোটাই খাটে ছড়ানো, শরীর শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট ওর বুঝে পায় না সুজি, হয়তো বুঝতেও চায় না, তাই আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তে খেতে আয়। সুজির ডাকে তে শুয়ে শুয়ে জবাব দিল, রেখে দে, পরে খাবো। রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেতে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো তে। অতঃপর সুজির কাছে এগিয়ে গিয়ে জিভ দিয়ে অদর ভিজিয়ে একটু সাহস করে বলল, আপা আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দিব? তাহলে তোরটা দে। কি করবি ফোন দিয়ে তুই? জিয়ন জাঙ্কুককে কল করব। তের কথায় ঝাঁঝিয়ে উঠলো সুজি। ও তৎক্ষণাৎ তের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, জিয়ন জাঙ্কুক করা বন্ধ করতে। কানে লাগছে আমার, উনি আমাদের ভাই হয়, উনি আমার স্বামী। ওনাকে আমি শুধু জাঙ্কুক বলতে পারি, স্বামীকে ভাইয়া কেন বলতে যাবো শুনি? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? সুজির ধারালো কথায় তের শরীরে আঘাত লাগলো না, বরঞ্চ তের সোজা সাপটা ভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাবো। তাই বলে জীবন জাঙ্কুককে? মানুষটা একটা উগ্র মেজাজের লোক, ছেলে বুড়ো কাউকে একটুখানি রেসপেক্ট দেয় না, আমাদের মাকেও তো দেয় না। তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? জীবন জাঙ্কুক রহস্যময় মানব বাবা, উনি সামনে যা দেখায় ভিতরে পুরোপুরি বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। তে চুপ হয়ে আছে দেখে সুজি বিরক্ত স্বরে গলায় বলে উঠলো, শুনতে ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসা আর পাগলামিতে মায়ের শরীরে যদি একটুখানি ত্রুটি হয়েছে কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। তাহলে তো সম্পর্কটা মেনে নিলেই পারিস। জীবন জাঙ্কুকে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতার নামটাও লিখে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেবে? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদিন দরদ দেখাতে
আসিস না, আমাকে একা ছেড়ে দে। আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর ইচ্ছুক বাঁধলো না তে? আর কি কি করেছিস কে জানে। নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোথা থেকে আসছে? সুজি শেষ কথায় রক্ত চড়ে উঠলো তের মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আবাও আকারে ইঙ্গিতে বোঝালো। কিভাবে ওকে এরা? আজ চুপ করে থাকতে পারলো না তে, তেতিয়ে বলে উঠলো, যদিও করে থাকি তাহলে নিজের স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু আমার কথার আঘাত করছিস আপা? তে তো মিথ্যা কিছু বলেনি। কথাটা ভেবেই দমে গেল সুজি, নিজেকে বরাবর বসালো তের জায়গাতে। আজ যে হোক যদি বৈধভাবে কিছু দাবি করতো তাহলে কি সুজি ফিরিয়ে দিত? কখনোই না। তের বেলাতেই কেন সবাই বিমাত স্বরূপ আচরণ করছে? তাহলে ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি, তাহলে ওকে কেন বারবার অপরাধীদের মতো জাজ করা হচ্ছে? সুজি চুপচাপ মলিন মুখটা কিছু ভাবছে দেখে তে কমফোর্ট মুড়ে দিয়ে আবার শুয়ে পড়তে পড়তে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। সুজি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে ছোট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে তে। লম্বা চুলের চিরুনি টানতে টানতে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা কত 15 দিনে কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে ফ্যাকাশে হয়ে। ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছে রক্ত শূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারার দিকে তাকিয়ে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে আছে তে। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল নিজের দুঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরো একবার আয়নাতে দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতিয়ে নিয়ে নিঃসন্দেহে রুম থেকে বের হয়ে গেল তে। আজ 15 দিন হলো জাঙ্কুকের কোনো দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো তেও অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেন বা তে থেকে নিজেকে এত আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর দেখে চায় না? কিন্তু জাঙ্কুক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নিব। এই তার সামলানো? এইসব কথা ভেবেই গত রাতে তে ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যাই বলো আর যাই করে নি। এভাবে চার দেওয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকা নিগত দম আটকে মরে যাবে ও। তার যে একটা রিস্ক নিয়ে জাঙ্কুকের সামনাসামনি হওয়াটাই বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি, এটা জানতে চাইতে সেই উদ্দেশ্যে সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে। সেই সুযোগ কাজ লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গেছে তে। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হলো মনের সাথে। তে মনকে দেখে নিজের ঠোঁটের কোনায় কিঞ্চিত একটা হাসি ফোটালো, কিন্তু মন থেকে দেখা মাত্রই ঘুরে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। মনের এরকম রূপ আর আচরণ খাটালো না তে, কারণ সেদিন তে মনের সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর মন জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কারণ নয়, বরং তেরই হাজবেন্ড। এত কিছু একসাথে জানার পর একটু আদলে রাগ হওয়ারই কথা। তাই মনের পেছনে পেছনে এগিয়ে গিয়ে আস্তে আস্তে তে বলল, মন দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। তে শেষ কথায় পা থামিয়ে দিল মন। ও চোখ মুখ শক্ত হয়ে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল ওর নিজের মুখের উপর। এই কি হাল হয়েছে গোলমোলো মেয়েটার? এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। রাগ করে আছে এখনো? মন বেশ ম্যাচিওর। তের থেকে বয়সে কয়েক বছরের সিনিয়র হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কিনা রাগ হলে প্রকাশ করার প্রশ্নই ওঠে না। রাগ করিনি, কিন্তু এই কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? বলবো, সব বলবো। তার আগে তুমি আমাকে প্লিজ বলো তোমার জেকে স্যার কোথায়? নাইস জোকস তে। তোমার হাজবেন্ড অথচ খোঁজ জিজ্ঞাসা করছো আমার কাছে? ইজ ইট ফানি ইয়ার? আমি মজা করার অবস্থাতে নেই মন, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না। আর একটু পরেই তো ক্লাস ওনার, আমি বরং খুঁজে নিব। দেখে হয়রান আর ব্যস্তগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এরকম অবস্থা দেখে মন টাটালো মনের। কি হয়েছে বলো তো তোমার? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসে না, আর তুমি তো তার আগে থেকে আসো না। কি বলছে মন এটা? জাঙ্কুক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না? কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়া লোক নন, আমি অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেল উনি? তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আমার বলো না, নিজের হাজবেন্ডের খোঁজ নিজেই জানো না তুমি। ঠিক বলেছো তুমি মন, আমি ওনার খোঁজ আসলেই জানি না। পরক্ষণে কিছু একটা কথা মাথায় আসতেই তে চট করে বলে উঠলো, তোমার ফোনটা একটু দাও না মন। মন হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় তের হাতে। ফোন পেয়ে তে কাপা হাতে মুখস্থ নম্বরটা ফোনে তুলে ডায়াল করতে লাগলো তাতে। কিন্তু এবারও তেকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল বলে ভুল হবে। ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শেষ আশাটুকু হাতছাড়া হয়ে যাওয়াতে তের এখন বুক কাঁপছে, কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে পড়েছে। বাক শব্দ কিনো জিহ্বা অযথায় তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। তে একবার দুবার উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ফোন দেয়, কিন্তু জাঙ্কুক ফোন ধরে না। প্রত্যেকবার একই কথা বলে, দ্য নাম্বার ইজ ক্লোজড। তেকে এরকম দিশেহারা দেখে মন একটু অবাক হয়। আর ইউ ওকে?
তে এদিক ওদিক মাথা নাড়িয়ে না সুযোগ বোধ করে বিড়বিড়িয়ে বলে ওঠে, ঠিক নেই, কিছু ঠিক নেই, আমার মন মস্তিষ্ক হৃদয় কিছুই ঠিক নেই। ভার্সিটির ক্লাস সবকিছু ছেড়ে শেষমেশ পেয়ে গিয়েছে জাঙ্কুকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই জাঙ্কুক। অগতায় এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে তে। জাঙ্কুকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তর। প্রায় 2 ঘন্টা রাস্তায় জার্নি করে সে বড় ক্লান্ত রাখছে তে। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়াও যাবে না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, হাজারটা কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো তে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশ করার আগে বাদ সাধলেন মিসেস আইয়ু। নষ্টামি করতে গিয়েছিলে বুঝি? মায়ের কথা শুনে তে হরচকে পেছনের দিকে তাকালো। কি বলছো মা? আমার কাছে খবর আছে, তুমি জিয়ন জাঙ্কুকের বাড়িতে গিয়েছিলে। আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ, তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামো করেছি আমি? সেটা আবার মুখে বলতে হবে? ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বের হয়ে এলো সুজি। তেকে এভাবে মায়ের সাথে ঝাঁকিয়ে কথা বলতে দেখে বেশ চটে গেল সুজি। অগতায় তে এদিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি তে? আমাদের মা মরে যাক? তুই কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি, আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? তোরা আমার সাথে কেন এরকম করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি, প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। তুই আগে আমাদের বাঁচতে দে, আর মাকে সুস্থ থাকতে দে। তাহলে কি করতে বলছিস আমাকে? জাঙ্গুক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, আর ভুলে যা তাকে। তে কিছুক্ষণ নিবিড় চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইলো। পারবো না। তে কাট কাট গলায় উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও নরম তুরতুরে গাড়ে এসে হামলে পড়লো আরো একখানা চড়ের আঘাত। তে মনে হচ্ছে এটারই অপেক্ষা করছিল, এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে। গালে হাত দিয়ে টলটল চোখে পানি মুছতে মুছতে রুমের দিকে চলে গেল। তে চলে যেতেই সুজি নিজের রুমে গিয়ে চপাট করে দরজা আটকিয়ে দিল। ওর মনটাও যে খুব ভালো তা নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15 দিন ধরে ঝবের সাথে কোনো কথা নেই। সুজি না হয় রাগ করেছে, তাই বলে ঝবকে একটা বড় কল দিয়ে খোঁজ নেবে না? এই কেমন ভালোবাসা তার? ঝবের উপর রাগটা যখন আরো বেশি গভীর হয়েছিল, তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। সুজি নিজের রাগ আর একরাশ বিরক্ত ঝালো নিজের ছোট বোনের ওপর। এটা অবশ্য নতুন নয়, সুজি বরাবরই রকচটা স্বভাবের। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশ হয় ভুল ভাবে, আর সেই বহিঃপ্রকাশে বেশিরভাগই শিকার হয়তে। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গিয়েছে। সুজি নিজে সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধ বোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহাদোটানায়, একদিকে বোনের অসহায়তা, আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে সুজি? তাও যদি মা কিংবা জাঙ্কুক কেউ একটু নরম মনের হতো। দুজনে হচ্ছে টিট অফ ট্যাট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোটতে। এর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পুড়ছে সুজি। সুজি যখন তেকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে উঠলো। সুজি স্ক্রিনে তাকিয়ে দেখলো জিহবের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ জিহবের কল পেয়ে ভেতরে ভেতরে খুব খুশি হলো সুজি। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ করে রইলো। এ পাশ থেকে সারা শব্দ না পেয়ে ও পাশ থেকে জিহব বলে, হ্যালো সুজি, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলুন। সুজির নরম সুরের আওয়াজ পেয়ে জিহবের বোধহয় ভালো লাগলো। ও আরো খানিকটা আদুরে গলায় বলতে লাগলো, কেমন আছে আমার সোনা? কি খোঁজ নাই? খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়। তার আগে ফোনটা একটু দেখে দাও। তের সাথে কি কাজ আপনার? দিতে বলেছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য ফোন দিয়েছেন তাই না? জিহব বুঝতে পারলো সুজির অভিমানের ঘটা পূর্ণ। প্রেমিক হিসাবে জিহবেরও তো একটা দায়িত্ব আছে, প্রেমিকার রাগ ভাঙানো। কিন্তু এখন তো হাতে সময় নেই, তাই খুব বেশি আদর দেখিয়ে বলল, আমার জান, আমার প্রাণ, আমার সুজি, প্লিজ কথা শোনো, ফোনটা দেখে দাও। তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আমিও ঘুমাবো না, আর তোমাকেও ঘুমাতে দেবো না। জিহবের এরকম আলাদি কথায় গদাগত হয়ে সুজির এতক্ষণে রাগ টাগ সব হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার উপর। আচ্ছা, করবো না, এবার দাও। একটু দাঁড়ান, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগাদ শাওয়ার ছেড়ে সেখানে ভিজেছে তে। নিজের সাথে নিজে না পেয়ে চিৎকার করে কেঁদেছে। শরীরে ব্যথা, মনেও ব্যথা, সবকিছুতে জর্জরিত হয়ে আছে। হাত পাগুলো পানিতে ভিজে আরো বেশি ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিরতির করে কাঁপছে ও ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ঘুম ছুটে গেল। জামা কাপড় পাল্টিয়ে টয়লেটে জড়িয়ে নিজে ওয়াশরুম থেকে বের হয়ে আসেতে ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পা এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুমটে গুমটে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচন্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডব হয়তো বা তেরমোড়ের ঝড়ের কাছে সামান্য। তখনই কংগ্রেস ভবনের কোনো এক তলা থেকে ভেসে আসে বেসুরে দুটো লাইন।
করে বলে উঠলো, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জাঙ্কু? তুমিহীন আমিটা যে বিধ্বস্ত, বিমুখ আর পাগল পাড়া, সেটা তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অন্তরালে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পড়াবে আমায় বলো? আর কত বোঝাবে তোমার মর্ম? পারছি না তো আর, এবার তো ফিরে এসো। তেনি দারুণ ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করলো সুজি। রুমের মাঝে কারোর উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে তে এগিয়ে গেল। তে তখনও চুল ঝাড়তে ঝাড়তে বলল, খাবো না আমি, যেতে পারিস। খেতে ডাকার জন্য আসিনি। জিহব সাহেব কথা বলতে চাইছে, এখন কথা বলতে ইচ্ছা করছে না। বলেছে ইম্পর্টেন্ট কিছু, হয়তো বা জাঙ্কুক ভাইয়া। সুজি কথাটুকু শেষ করার আগে ছোমের ফোনটা নিয়ে কানে ধরলো তে। এই মুহূর্তে খুব ভয় করছে ওর, শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোন রকম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, হ্যালো ভাই, নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়লো তে। দু হাতে চেপে ধরলো নিজের মুখটা। কাঁপতে কাঁপতে পা দুটো ক্রমাগত বাচ্চাদের মতো মেঝেতে ছুটতে লাগলো। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেরিয়ে গিয়েছে। অভিমান ঝড় মস্তিষ্ক ব্লক হয়ে আছে। আজ আবারও কতদিন পরে পেটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছা তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসে দু হাতে মুখ চেপে চোখের পানি ফেলছে তে। তেকে এভাবে কাঁদতে দেখে সুজি আর কোনো কথা বাড়ালো না। ফোনটা নিয়ে চুপচাপ রুম ত্যাগ করলো। তে যখন নিচে আসে তখন রাত 12টা কি একটা। চারদিকে তীব্র ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভবন থেকে বেরিয়ে এসেছে তে। ওর পরনে ফ্রক আর লেগিংস, ভেজা চুলগুলো 5 ক্লিপ দিয়ে কোনো রকম আটকানো, মাথার উপরে বড় করে ঘোমটা টানা। নিচে এসে জাঙ্কুক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পারলো না তে। শুনশানির অবস্থা রাস্তায় শুধুমাত্র চোখে পড়লো একটা ব্ল্যাক মার্সিডিজ। তে জানে এটা কার গাড়ি, তাই আর দেরি করলো না, ছুটে গেল সেই গাড়ির সামনে। কতগুলো দিন পরে জাঙ্কুকে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর, সেই সাথে হৃদয়টা ভার, অভিমান তো আছেই। তে গাড়ির সামনে এসে দাঁড়াতেই এক টানে দরজা খুলে দিল জাঙ্কুক। জাঙ্কুকে দেখে হা করে তাকিয়ে আছে তে। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডের শার্ট আর ওভারসাইজের ব্ল্যাক ডেনিম, দুটোই কেমন অগোছালো হয়ে আছে। কপাল জুড়ে আটো সাটো ব্যান্ডেজ, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আরো খানিকটা লম্বা হয়ে কপালেই পড়ে আছে। বাম হাতের পেছনে এখনো ক্যানোলা লাগানো। তে জানে না জাঙ্কুকের কেন এই হাল, তবে কিছুটা আজ করতে পেরে ডুকরে কেঁপে উঠলো তে। এখনো বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি, আজই ব্যান্ডেজ করা হয়েছে। আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। জাঙ্কুকের কথা শুনে তের অপরাধ বোধ তুঙ্গে উঠে যায়। ও কত কি নাই ভেবেছিল এই কয়দিন, অথচ জাঙ্কুক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের উপর এবার বড্ড রাগ হলো তের। থেকে কাঁদতে থেকে জাঙ্কুক বিরক্ত নিয়ে বলল, ফ্যাসফ্যাস করে কাঁদবি না তো একদম, তোর কান্না বৃষ্টি লাগে। আমি কি মরে গেছি? আশ্চর্য, লাগলে লাগুক, আমি তাও কান্না করব। বুকে আয়। জাঙ্কুক কি বললো সেটা শোনার জন্য তে এবার চোখ তুলে তাকালো। তে এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। আমাকে রেখে কোথায় যাবেন আপনি? তের কথায় জাঙ্কুক গভীর চোখে ওর দিকে তাকায়। তে পুনরায় মিনমিনিয়ে বলে ওঠে, না মানে বৃষ্টি নেমেছে তাই। কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস আমার? হ্যাঁ আমি। জাঙ্কুক তেকে কথা বাড়াতে দিল না। তের হাতে একটা হাঁচকা টান দিয়ে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোরটা লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু। তবু সোডিয়ামের টিমটিমে আলোয় জাঙ্কুকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে তে, যে এই মুহূর্তে ওর মাথার কাছে মুখ নিয়ে ওর দিকে মাথার চাহনি চেয়ে আছে। জাঙ্কুকে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচন্ড কান্না পাচ্ছে তে, খুশির কান্না। ও কাপা হাতে জাঙ্কুকের গালে হাত ছুঁয়ে দিয়ে মনে মনে বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরে যাচ্ছিলাম, তারপরে হুট করে এক পলাশ বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি। ধরা দিলেন হৃদয়ে, পুনর্জীবিত করে দিলেন আমার হাতটাকে। এই কোন মায়ের বাঁধনে পড়েছি আমি? তে চুপচাপ জাঙ্কুকের গালে হাত রেখে চোখের পানি ফেলছে। এটা দেখে জাঙ্কুক হেসে হেসে বলল, আই মিস ইউ বেবি। তোর কি একবার মনে পড়েনি আমাকে? দেখি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারলো না, তাই নিজেই উল্টো প্রশ্ন করলো, আপনি ঠিক আছেন? হাতে এখনো ক্যানোলা লাগানো কেন? ডিসচার্জ করার আগে বেরিয়ে এসেছি তো, তাই খোলা হয়নি। এটা কি ঠিক হলো? আপনি এখনো ইনজিওর। তোর কাছে ফিরে এসেছি না, এবার ঠিক হয়ে যাব। আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। জাঙ্কুক তের ওড়নাটা সরিয়ে একটানে ওর লম্বা চুলগুলো খুলে দিল। চুলে সুগ্রানে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো? তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। জাঙ্কুকের কথায় তে মৃদু হাসে। বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝড় হওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে তে, অথচ জাঙ্কুক সে যে গলায় মুখ ডুবিয়েছে এখনো ছাড়েনি। তে এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছে সবকিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে ফুট করে বাজ পড়লো ধরণীতে। সঙ্গ
সঙ্গে সঙ্গে তে ঘুরে এসে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে জড়িয়ে ধরতে এতক্ষণে জাঙ্কুক পার্থক্যটা বুঝতে পারলো। তে শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা এইটুকুনি হয়ে গেছে। জাঙ্কুক এবার ভুরু কুঞ্চিত করে তেকে নিজে থেকে ছাড়িয়ে জোয়ার শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? কি হয়েছে এই কয়দিনে তোর সাথে? জাঙ্কুকের কথায় তে মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠলো। অভিমানী কান্দায় স্পষ্ট সুরে বলল, কি হয়েছে সেটা আপনি তো ভালো বলতে পারবেন। সেদিন কি কি সব কঠিন কথা বলে কোথায় হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায় আপনি আর আসেন না। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন। আমার বুঝি কষ্ট হয়নি? তের কথাই এবার যেন জাঙ্কুক আওয়াজ থেকে পড়লো। ওতে গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, মাত্র কয়েকদিন আমি আসিনি বলে তুই খাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমাকে কি তোর এতটাই লেম মনে হয়? যাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজেকে লুকিয়ে রাখবো? এই তোর বুদ্ধি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই? মাত্র 15 দিনই ভুলে গেলি তুই? শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার। শুধু আসেনি তা তো নয়, একটা খোঁজ খবরও তো নেই। আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করবো কোথায়? পিচ্ছি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বোঝে না কিছু না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। ইমোশন যখন বুঝবেনই না তাহলে করেছেন কেন পিচ্ছি মেয়েকে বিয়ে? আমি কি আপনাকে বিয়ে করার জন্য নাচছিলাম? তের এত কান্নাকাটি সহ্য হলো না জাঙ্কুকের। ও তেকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে নরম স্বরে বলল, আমি কল্পনাও করিনি যে তুই আমার জন্য এতটা ডিপ্রেস হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার পর অন্তত সুগাকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই নিজেকে এভাবে কষ্ট দিবি? তের কোনো উত্তর নেই। ও তো ফোপাতে ফোপাতে চোখের পানি নাকের পানি দিয়ে জাঙ্কুকের শার্ট ভিজিয়ে ফেলেছে। জাঙ্কুক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। কোথায় যাব? তোর হাজবেন্ডের বাড়ি আছে সেখানে। কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কিনা? তে কিছু বলছে না দেখে জাঙ্কুক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমিও বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি থাকতে পারবো না, সো না এর কোনো অপশন নেই। জাঙ্কুকের কাণ্ডে তে হতভাগ। কি হচ্ছে না হচ্ছে কিছু মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালোতে পায়ের স্যান্ডেল গায়ের ওন্না ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক, বাইরে তুমুল বর্ষণ। পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দক্ষ হাতে ড্রাইভিং করছে তার কাছের মানুষটা, আর তে এভাবেই তার স্বামী বাড়িতে যাচ্ছে। অবশ্য জীবন জাঙ্কুকের দ্বারা সবই সম্ভব।